দর্শক শুভেচ্ছা, দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে সারা দেশেই আসলে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। তো শাটডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। আম, নাজিম, সড়কে যানবাহনের পরিমাণ কেমন দেখছেন? থেকে চট্টগ্রাম নগরী আসলে বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যানবাহন চলাচল শুরু করলে কিন্তু সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারণ গতকালকে থেকে চট্টগ্রাম শহরের আসলে সবগুলো জায়গায় কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলন কর্মসূচির মধ্যে তারা সারা দেশে কমপ্লিট শাটডাউন একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে আসলে আতঙ্ক বিরাজ করছে। তারপর পরেই পুরো নগর জুড়ে এক ধরনের গুমুট বাঁধা অন্ধকার নেমে আসে। কারণ সকাল থেকে আমরা যেটি দেখেছি, কোনো ধরনের আহ, বেশিরভাগ ধরনের দোকানপাট খুলেনি এবং যানবাহন গণপরিবহন তুলনামূলক অনেক কম। আমরা সকাল থেকে মুরাদপুর, বদরাট, জিসির মোড় সহ নগরীর যতগুলো গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সবগুলো সড়কে আমরা খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোনো সড়কে তেমন কোনো যানবাহনের সংখ্যা কম। পাশাপাশি সড়কের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বিজিবিও আমরা দেখেছি টহল দিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যতগুলো কার্যকর ভূমিকা দরকার তারা সেটি পালন করবেন। এদিকে কোটা বিরোধী যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি, তারা আজ আসলে দুপুরের দিকে একটি সমাবেশ করতে পারে। পাশাপাশি গতকাল রাতে হাটহাজারীতে হেফাজত ইসলামের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের পক্ষে জানিয়ে একটি সমাবেশ করে এবং আজও তারা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তবে এখন পর্যন্ত বলা যায় আসলে নগরে তেমন কোনো ধরনের সংঘাত সংঘর্ষ হয়নি। তবে সাধারণ মানুষ বলছেন কোটা বিরোধী আন্দোলনের সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটে গেছে সেটি খুব দ্রুত নিরসন করা খুব দরকার। এবং যারা চট্টগ্রামের এই আন্দোলনের কারণে যে 3 জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই আসলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল সহ নগরের আশপাশের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি তাদের মধ্যে আশঙ্কাজনক যারা রয়েছেন প্রায় 6 থেকে 7 জনের অবস্থা গুরুতর, তারা আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে গতকাল রাতে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় আসলে আন্দোলনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে স্থবিরতা বিরাজ করছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। আন্দোলনরত শিক্ষার্থীর কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর জানাতে দর্শক বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, ক্যাম্পাসে শিক্ষার্থীদের আজকের কর্মসূচি কি কি রয়েছে, আপনার কাছে কি তথ্য আছে আমাদের দর্শককে জানাবেন। বেলা এখন 11টা বাজে। আজ সারা বাংলাদেশে যে কমপ্লিট শাটডাউন আছে সেটি কিন্তু বাস্তবায়নের জন্য আমরা যেটা জেনেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক এবং মহাসড়কে অবস্থান নেওয়া ইতিমধ্যে শুরু করেছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আছি এবং এখানে এসে আসলে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে মোতায়েন করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সামনের যে মহাসড়ক সেখানে। এবং আমরা যেটা জেনেছি বরিশালের যে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের কাছ থেকে, যে বরিশালে কিন্তু কয়েক হাজার অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং তারা আমাদেরকে যেটা জানাচ্ছে যে গতকাল কিন্তু বরিশালে প্রায় 8 থেকে 9 ঘন্টা সকল ধরনের সড়ক এবং মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এবং আজ যেন সে ধরনের আসলে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ড না করতে পারে আন্দোলনকারীরা, সেই বিষয়টা আসলে তারা নিশ্চিত করার চেষ্টা করবে। সড়ক মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখার তারা আসলে চেষ্টা করবে। এবং এই কারণে কিন্তু এই বরিশাল পটুয়াখালী মহাসড়ক সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর সামনে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে তারপরও আসলে কেন্দ্রীয় কর্মসূচির আসলে অংশ হিসেবে শিক্ষার্থীরা কিন্তু বেলা 11টা থেকে তারা আহ সড়কগুলোতে নেমে আসা, বিচ্ছিন্নভাবে আসলে নেমে আসা শুরু করেছে। এবং সেই ব্যাপারটি আসলে চেষ্টা করছে যে যেন আর কি এই তাদের যে আন্দোলন এটা সফল হয়। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ তথ্য। শফিক মুন্সি যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। দর্শক, এবার আপনাদেরকে বন্যার পরিস্থিতির খবর জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী পঞ্চগড়ে আছেন রাশেদুজ্জামান বাবু, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। রাশেদুজ্জামান বাবু, আপনি নিশ্চয়ই যুক্ত হয়েছেন, আপনি জানাবেন পঞ্চগড়ে আসলে বন্যা পরিস্থিতির কি অবস্থা এখন।
পঞ্চগড়ে বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। আমরা দেখেছি যে আসলে নদ নদী এবং ফসলি জমি থেকে পানি নামতে শুরু করেছে, যেই কারণে কিন্তু আসলে পঞ্চগড়ের যে অধিকাংশ কৃষক তারা কিন্তু কৃষক এবং কিষানীরা কিন্তু আসলে মাঠে নেমে পড়েছে। আসলে রোপার আমনের যে ব্যস্ত সময়, সেই ব্যস্ত সময় কিন্তু পার করছে। আমরা এর পাশাপাশি দেখেছিলাম যে পঞ্চগড়ে 2 দফার যে বন্যা হয়েছে, 2 দফার বন্যার কারণে কিন্তু আসলে পুকুর অনেকগুলো ভেসে গেছে, যেই কারণে অর্থনৈতিকভাবে লোকসানে পড়েছে কিন্তু আসলে এখানে মাছ চাষিরা যারা রয়েছে তারা পড়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে নদ নদীর পানি নামার সাথে, বিশেষ করে নদীর পানি নামার সাথে সাথে আসলে নদী ভাঙ্গন অনেক স্থানে দেখা দিয়েছে। আপনাকে যদি আমি জানাই যে পঞ্চগড়ের বিশেষ করে 2টি গ্রাম হারিবাসা এবং চন্দনবাড়ি ইউনিয়ন, এই 2টি সবজি চাষের জন্য আসলে ব্যাপক নাম বা সুনাম রয়েছে। আমরা দেখেছি যে আসলে সারা বছরেই সেই 2 ইউনিয়নে আসলে সবজি চাষ হয়ে থাকে, কিন্তু আমরা এইবারে 2 দফা যে বন্যা রয়েছে সেটা মানে প্রতিনিয়ত বন্যা বৃষ্টি হওয়ার কারণেই আমরা দেখেছি যে আসলে সেসব সবজিগুলো এবং শাকগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। আমরা কৃষকরা কথা বলেছি, কৃষকরা আমাকে জানিয়েছে যে আসলে শাক সবজি এবারে স্প্রে করা যায়নি, যেই কারণে কিন্তু শাক সবজি নষ্ট হয়েছে। এবং নদীর যে ভাঙন রোধে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আমাকে জানিয়েছে যে আসলে বর্ষা শেষ হলে এসব নদী ভাঙ্গন এলাকায় কিন্তু আসলে নতুন করে সংস্কার করা হবে বা ব্লক বা জিও ব্যাগ দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ করা হবে বলে এরকম জানিয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে জেলা প্রশাসক, তার সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসকের আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যা, ভারী ধরনের বন্যা এখন পর্যন্ত দেখা দেয়নি, যেই কারণে প্রথম দফায় যে বন্যা হয়েছে সেই বন্যা থেকে আসলে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে। আবার যদি কোনো রকম আশঙ্কা দেখা দেয় বা কোনো রকম দুর্যোগ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই ত্রাণ এবং শুকনো খাবার এবং তাদের পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা করার দরকার সেটি করবে। আমরা দেখেছি আসলে প্রথম দফার বন্যায় যে স্থানীয় পঞ্চগড় 1 আসনের এমপি নাইমুজ্জামান ভূঁইয়া, তিনি কিন্তু আসলে ত্রাণ পৌর এলাকায় ত্রাণ বিতরণ করেছে। অর্থাৎ যতই সময় যাচ্ছে ততই কিন্তু একদিকে কৃষকরা কিন্তু উদ্বিগ্ন হয়ে আছে যে আবার কোনো রকম যে বন্যার পরিস্থিতি দাঁড় হয় নাকি, এরকম একটি অবস্থা কিন্তু আসলে তারা আশঙ্কায় রয়েছে, যেই কারণে অনেকেই কিন্তু এখনও রোপা আমন লাগাতে পারেনি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। পঞ্চগড় থেকে বন্যার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। কোটা আন্দোলনের খবর জানাবো। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনিদের বিচারের দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছুই এই কর্মসূচির আওতায় থাকবে বলে জানিয়েছে তারা। কোটা বিরোধী আন্দোলনকারীদের এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি। এদিকে বুধবার রাতে যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ ও চানখারপুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় হামলাকারীদের। চেষ্টা করা হয় থানা ঘেরাওয়ের। এতে এক তরুণ নিহত হয়। এম এ আজিমের প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব। তখনও পিছু হটেনি কোটা বিরোধী আন্দোলনরতরা। মুহুর্মুহু শব্দে একের পর এক টিয়ার সেল ও শটগানের গুলি ছুড়ছে পুলিশ ও র্যাব। দাউ দাউ করে আগুন জ্বলছে যাত্রাবাড়ি থেকে কাজলা টোল প্লাজা পর্যন্ত হাইওয়ে সড়কে। সাংবাদিকদের সামনে তখন অনেকটা অসহায় হিসেবে নিজেদের উপস্থাপন করেন পুলিশ সদস্যরা। এখনো পর্যন্ত আমরা রাস্তা ফ্রি করতে পারিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে জামাত, বিএনপি সহ স্থানীয় ক্ষুব্ধ জনতা যোগ দিয়েছে। তাই পিছু হটানো কষ্টসাধ্য বলেও দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী এই এলাকার, ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাখড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় হয় সংঘর্ষ হয়, বাট এখনো পর্যন্ত তারাও রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি।
আর শিক্ষার্থী বিবেচনায় বড় ধরনের অভিযান চালানো হচ্ছে না বলে মন্তব্য করে র‍্যাব। আমাদেরকে ওই পরিমাণ জায়গার মধ্যে যেন নিয়ে না যায় যেটাতে আমাদের হয়তো মানুষের জানমালের ক্ষতি করতে হবে। আমরা চাই যে শান্তিপূর্ণ আন্দোলন যেভাবে ছিল এভাবে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। এখন আমাদের এই ধৈর্যের পরিচয়ের গুরুত্ব দিয়ে আমরা আশা করব যে যারা রাস্তায় এসছেন তারা যেন বাড়ি ঘরে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত সিয়াম নামের এক তরুণ নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আহ্বান জানান তিনি। সন্ত্রাসের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্র আন্দোলনের শুরু থেকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সন্ধ্যা 7:30টায় রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 মিনিটের চেয়ে বেশি সময়ের এই ভাষণে প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারানোর বেদনা তার চেয়ে আর কেউই বেশি জানে না। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। তিনি বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হবে। আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি বলেন, যারা সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রী কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায়ের জন্য ধৈর্য ধারণ করার আহ্বান জানান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবশেষে প্রধানমন্ত্রী শিক্ষক ও অভিভাবকদের এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।